Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well, done your duties properly. আমি আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাইকে রমাদান মাসের শুভেচ্ছা। সাথে আছি আমি মোহাম্মদ রুবেল হোসেন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আমরা আজকে কথা বলবো। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই আজকের ক্লাসটা যুক্ত হয়ে নাও। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের মাস্ট আজকের ক্লাসটা অবশ্যই লাগবে। সো দ্রুত একটু যুক্ত হয়ে নাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দ্রুত একটু জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক বুঝতে পারছো কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দ্রুত একটু এনশিওর করে দাও। আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। সবাইকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসটা অতি দ্রুতই যুক্ত হতে। সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে দ্রুত একটু এনশিওর করো। আমাদের ক্লাসটা একটু আস্তে আস্তে 2-4 মিনিট লেট হয়ে গেল। সবাইকে আমি রিকোয়েস্ট করছি একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাও। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পেশাল আমরা সাধারণ জ্ঞান, যেগুলো আমাদের 8 তারিখে পরীক্ষা, সেই 8 তারিখে পরীক্ষা অবলম্বনে আমরা আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে আমরা আজকের প্রশ্ন সাজিয়েছি। সবাইকে আমি রিকোয়েস্ট করছি দ্রুত একটু যুক্ত হও, দ্রুত একটু যুক্ত হও। আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা দ্রুত একটু জানাও। আমাদের চট্টগ্রাম আজকে 24 স্পেশাল, এখানে একটু আমাদের আজকের আলোচনা বিষয় হবে 24 স্পেশাল। 24 স্পেশাল নিয়ে আমরা আজকে আলোচনা করব। চট্টগ্রামের রিসেন্ট জিকে বাংলা এবং ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। সবাইকে আমি রিকোয়েস্ট করছি দ্রুত একটু যুক্ত হও এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে দ্রুত একটু জানিয়ে দাও। আমরা অতি দ্রুতই আজকের ক্লাসটা শুরু করছি, তাহলে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দ্রুত একটু এনশিওর করো। আমরা আজকে আলোচনা করব এই যে এরকম যেগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর প্রশ্নটা কি প্রশ্ন দিয়েছি, দেখো প্রশ্নটা একটু লক্ষ্য করো। প্রশ্ন বলছি নিম্নলিখিত কোন দিবসটি বাতিলকৃত জাতীয় দিবসের অন্তর্ভুক্ত নয়। দেখি সবাই একটু 1 নম্বর প্রশ্নটা দেখি সবাই একটু উত্তর করো তো দেখি। নিম্নলিখিত কোন দিবসটি বাতিলকৃত জাতীয় দিবসের অন্তর্ভুক্ত নয়। এ নম্বরের 7ই মার্চ দিবস, বি নম্বরের 15ই আগস্ট জাতীয় শোক দিবস, সি নম্বরের 26শে মার্চ স্বাধীনতা দিবস, ডি নম্বরের 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। বলো দেখি। সবাই একটু বলো দেখি যে এটা কি উত্তর হবে, সবাই একটু উত্তর করো দেখি। সবাই একটু উত্তর করো দেখি সবাই
দ্রুত দেখি তোমাদের জানা আছে কিনা। সবাই একটু দ্রুত একটু উত্তর করো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন, সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? রোজা রেখে শরীর কি একটু ক্লান্ত কিনা আমাকে একটু জানাও, আর তোমরা কেমন আছো, পড়াশোনা হচ্ছে কিনা আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দাও। দেখো, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন দিবসটি বাতিলকৃত জাতীয় দিবসের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয়, আমাদের পরীক্ষার হলে এই নয় কথাটা কিন্তু চোখে পড়ে না। সেই জন্য আমি যখন অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম তখন কি করতাম জানো? অ্যাডমিশন পরীক্ষাতে ওইখানে এইরকম এই নয় শব্দটা আমাদের বারবারই চোখে আড়াল করে চলে যায়, অর্থাৎ আমাদের এই নয় প্রশ্নটা কিন্তু চোখে পড়তে চায় না। সেই জন্য আমি কি করতাম, সেই জন্য এই পাশেই লিখে রাখতাম, প্রশ্ন যত সহজই হোক প্রশ্নটা সম্পূর্ণ করতে হবে। প্রশ্ন যত সহজই হোক, প্রশ্ন যত সহজই হোক, সহজই হোক না কেন, প্রশ্ন সম্পূর্ণ করতেই হবে। প্রশ্নটি সম্পূর্ণ করতেই হবে এইরকম লিখে রাখতাম মাঝে মাঝে। কেন? কারণ আমরা এই নয় শব্দটা আমরা কথায় পাই না, অর্থাৎ এই নয় শব্দটা আমরা আসলে খুঁজে পাই না। অনেক সময় দাগানোর পরে দেখছি নিম্নলিখিত কোন দিবসটি বাতিলকৃত জাতীয় দিবসের অন্তর্ভুক্ত। আমি এতটুকু দেখার সাথে সাথে আমি 1 নম্বরে 7ই মার্চের দিবস পেয়ে গেছি, আমি উত্তর এরকম করে গুড়গুড়ি দাঁড়িয়ে ফেলেছি। কিন্তু আমাকে তো এখানে বলছে যে কোনটি নয়। এই নয় কথাটা কিন্তু অনেক সময় বিশেষ করো তোমরা দেখবা, হয়তো তোমাদের বাস্তব লাইফে হয়তো শুনে আর হয়তো বা করে দেখেছো যে অনেক সময় দেখো যে কিন্তু এই নয় শব্দটার উল্লেখ চোখে পড়তে চায় না। সেজন্য এরকম একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন বলো যে নিম্নলিখিত কোন দিবসটি বাতিলকৃত জাতীয় দিবসের অন্তর্ভুক্ত নয়? এ নম্বরে 7ই মার্চ দিবস, 2 নম্বরে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, 3 নম্বরে 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 2 নম্বরে 16ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, রাসেল ভাই শেয়ার ডান, ভেরি গুড। রিদিতা আপু মেনশন দিয়েছে, বেলি ফুলের মালা আপু বলেছেন 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আচ্ছা, তারপরে আমরা দেখতে চাচ্ছি তারপরে এই যে মাহফুজ আলম বলেছেন 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আচ্ছা, তোমাদের দেখো প্রশ্নটা আমরা জানি যে এই যাব বলছে এই মন্ত্রী পরিষদ বিভাগ অর্থাৎ 8টি দিবসকে আমরা জানি। এই পাশে একটু তোমাদের হালকা একটু লিখে দেই। আমরা জানি এবছর 8টি দিবস অর্থাৎ এই 8টি দিবসকে বাতিল বলে ঘোষণা করেছে। কয়টি দিবস? 8টি দিবস। 8টি দিবসকে বাতিল বলে ঘোষণা করেছে। আমরা এটা নাপা এক্সট্রা বইতে দেখবা সুন্দর করে দিয়ে দিয়েছে। তারপর আমি বলে দিচ্ছি, এই 8টি দিবসের 1 নাম্বার 7ই মার্চের ভাষণ বাতিল করেছে, 15ই আগস্টের জাতীয় শোক দিবস বাতিল করেছে, আর তারপরে 12ই ডিসেম্বর জাতীয় 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ দিবসও বাতিল করেছে। এছাড়া শেখ রাসেল দিবস বাতিল করেছে। শেখ রাসেল দিবস, এছাড়া শেখ রাসেল দিবস, শেখ কামাল দিবস এবং এছাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব দিবস। তাহলে ফজিলাতুন্নেসা মুজিব দিবস। তাহলে এখানের এই তিনটা আর ওই তিনটা, শেখ কামাল, ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও আরো 4ই নভেম্বর সংবিধান দিবস, আর আরেকটা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে শেখ রাসেল বললাম, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বললাম, শেখ কামাল বললাম। আর এই যে যেটা আমরা যেটা জানি জাতীয় সংবিধান দিবস, এটাও একটু মাথায় রাখতে হবে যে জাতীয় সংবিধান দিবস, এই সংবিধান দিবসটাও বাতিল করা হয়েছে। আমরা জানি 4ই নভেম্বর সংবিধান দিবস।
এই সংবিধান দিবসটাও বাতিল করা হয়েছে। তাই এরকম যদি প্রশ্ন দেয় চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিসেন্ট তথ্য দেয়। আমি যেহেতু পরীক্ষা দিয়েছি, রিসার্চ করেছি এই বিষয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু রিসেন্ট প্রশ্ন দেয়। সো এটি একটু মাথায় রাখবো। তাহলে আমরা এখানে পাচ্ছি নিম্নলিখিত 26শে মার্চ স্বাধীনতা দিবসকে কি করেছে, এটা বাতিল করেনি। তাছাড়া এখানে তিনটাই বাতিল করেছে। আশা করছি 1 নম্বর প্রশ্ন, আচ্ছা 1 নম্বর প্রশ্নটা আশা করছি যে তোমরা মাথায় লিখতে পেরেছো এবং মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে। 2 নম্বর প্রশ্ন আছে, মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি? মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি? ক নাম্বার তুরস্ক, খ নম্বরে ইরান, গ নম্বরে সিরিয়া এবং ঘ নম্বরে হচ্ছে মিশর। বলো তো 2 নম্বর প্রশ্ন কি হবে? মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ তুরস্ক, ইরাক, সিরিয়া, মিশর। আচ্ছা, এই তো রাসেল মিয়া 1 সি, রিদিতা রহমান বলেছেন 1 সি। ভেরি গুড। তাহলে আমরা আশা করছি যে তোমরা এখন মাথায় থাকবে এবং তোমরা মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশা করছি যে তোমাদের কি ভাইয়া মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা 2 নাম্বারটা বলো দেখি সবাই, একটু কাইন্ডলি দ্রুত একটু বলবা, কারণ আমাদের অনেক এমসিকিউ আছে, অনেকগুলো সমাধান করতে হবে। আমাদের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আমাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম যাদের, তাদের কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর আমি এটা সাজাতে সাজাতে অনেক সময় লেগে গেছে, কিন্তু সেজন্য তোমাদের বলছি যে আমরা দ্রুত আগাতে চেষ্টা করব। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা একটু লিখে রাখবা। আচ্ছা 2 নম্বরে আমরা রাসেল মিয়া বলছেন 2 এর বি, বেলিফুলের মালা বলেছেন আপু 2 এর বি, মাহফুজ আলম বলেছেন 2 এর বি। আচ্ছা, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে মেসোপটেমীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। আমরা এই বিষয়ে যদি একটু তথ্য দেই, এই মেসোপটেমীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। কি ভাইয়া? এটা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতার 4টি পর্যায় আছে। কয়টি পর্যায় ভাইয়া? 4টি পর্যায় আছে। মেসোপটেমীয় সভ্যতার 4টি পর্যায় রয়েছে। মেসোপটেমীয় সভ্যতার কয়টি পর্যায় রয়েছে ভাইয়া? এই মেসোপটেমীয় সভ্যতা আমরা একটু অন্য কালার দিয়ে দেই, তাহলে দেখতে পাবো হয়তোবা। মেসোপটেমীয় সভ্যতার 4টি পর্যায় রয়েছে। কয়টি ভাইয়া? 4টি পর্যায়। যেমন 4টির মধ্যে যে আমরা যাই সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, এই 4টি পর্যায় এটা আমাদের মাথায় রাখতে হবে। এই মেসোপটেমীয় সভ্যতা কোন দেশের সাথে সাদৃশ্য? ইরাকের সাথে। কোন দেশের সাথে সাদৃশ্য ভাইয়া? ইরাকের সাথে। আর ইরাকে আমরা আরেকটু তথ্য দেই, ইরাকে আর কি কি আছে আমরা জানি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান কোথায় রয়েছে? ইরাকে রয়েছে। এইটুকু একটু মাথায় রাখবে। তাহলে মেসোপটেমীয় সভ্যতার সাথে সম্পর্কিত দেশ ইরাক। কোনটি দেশ ভাইয়া? ইরাক। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নটা একটু তোমরা দেখতে পাচ্ছ না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এখানে একটু আমাদের ফন্টটা স্লাইডে একটু নেমে গিয়েছে। আচ্ছা, আনফরচুনেটলি আমরা একটু দুঃখ প্রকাশ করছি। তারপরে দেখি এখান থেকে আসে কিনা, এখান থেকে আসবে কিনা দেখি। দেখি একটু আসে কিনা। আচ্ছা, একটু উপরে আসছে, দেখি আমাদের দেখা যাচ্ছে হয়তো বা। আচ্ছা, একটু আমরা এটা একটু উপরে তুলে নেই, তাহলেই তোমরা একটু বুঝতে পারবা। দেখো প্রশ্নটা আমরা একটু জাস্ট একটু দেখি, তাইলেই আর আমাদের আর দরকার নেই। আমরা প্রশ্নটা বলেছি এইখানে দেখো, বলছে হায়ারোগ্রাফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হায়ারোগ্রাফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? পারসিক, ব্যাবিলনীয়, মিশরীয়, আরেকটা দেওয়া আছে। তা বলো তো হায়ারোগ্রাফিক, আমরা জানি হায়ারোগ্রাফিক একটি লিখন পদ্ধতি। কোন দেশের লিখন পদ্ধতি? হায়ারোগ্রাফিক একটি হচ্ছে মিশরীয় লিখন পদ্ধতি। কি ভাইয়া? হায়ারোগ্রাফিক একটি মিশরীয় লিখন পদ্ধতি। এই মিশরকে যদি আমরা মিশর সম্পর্কে যদি একটু তথ্য দেই, এই মিশর
বলা হয় হায়ারোগ্রাফিক, একটি হচ্ছে মিশরের লিখন পদ্ধতি। এই মিশর মাথায় রাখবা, এই মিশরে আমি কি আছে বলো তো ভাইয়া, এই মিশরে মনে রাখবা পিরামিডের দেশ বলা হয়। পিরামিডের দেশ বলা হয় কাকে ভাইয়া? পিরামিডের দেশ বলা হয় মিশর। আর যদি তোমাদের প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি পিরামিড আছে কোন দেশে, বলো তো দেখি, সবচেয়ে বেশি পিরামিড আছে কোন দেশে? যদি এরকম প্রশ্ন করি তাহলে কি উত্তর দিবা বলো তো দেখি, সবচেয়ে বেশি পিরামিড আছে কোন দেশে? এরকম যদি আমরা প্রশ্ন করি তাহলে কি উত্তর দিবা? এরকম যদি, তাহলে এটা আমরা রেখে দিচ্ছি যে এটা থাক, আমরা প্রশ্ন মোটামুটি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমাকে বলো যে এরকম যদি থাকে তাহলে কি করবা? তাহলে এক নম্বরে আমরা বলছি হায়ারোগ্রাফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? এটি একটি মিশরীয় লিখন পদ্ধতি। যারা মিশরীয় লিখন পদ্ধতি উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, পরবর্তী প্রশ্ন আছে, এটা তো আমাদের বাংলাদেশের প্রথম টপিকস অনুযায়ী মডেল টেস্ট বই, প্রত্যাশা মডেল টেস্ট বই। এটা যারা কিনেছো তারা এক লাইন বলে যেতে পারো বই সম্পর্কে তোমাদের কেমন মনে হয়েছে, বই সম্পর্কে এক লাইন বলতে পারো। যারা এখনো কেননি, যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম টপিকস অনুযায়ী মডেল টেস্ট বই, এটি নিতে আমাদের ইনবক্সে নক দিতে পারো। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে, প্রশ্নটা দেখতে পাচ্ছ কিনা তোমরা, জানি কিনা, প্রশ্ন 4 নাম্বার প্রশ্নটা একটু দেখো। 2024 সালের 21 পদক বিজয়ীদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের পুরস্কার পেয়েছেন কে? ডক্টর কামরুল হাসান, খ নাম্বার ডক্টর ফেরদৌসী কাদরী, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর দেবী শেঠি। 4 নাম্বার প্রশ্নটা আমাকে দেখি একটু দ্রুত বলো দেখি। 2024 সালের 21 পদক বিজয়ীদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার পেয়েছেন কে? আচ্ছা, এই দেখো, আচ্ছা সুদান, আচ্ছা এই তো ভেরি গুড। আর এই যে রহমান বলেছেন সুদান, মাহফুজ আলম বলেছেন সুদান। আচ্ছা, মাথায় রাখবা যে পিরামিডের দেশ বলা হয় মিশরকে, কিন্তু সবচেয়ে বেশি পিরামিড রয়েছে সুদানে। এটুকু যারা সুদান বলেছো অসংখ্য ধন্যবাদ। সুদান উত্তর হবে। আচ্ছা, তারপরে আমাকে পরবর্তী প্রশ্নটা বলো, যে পরবর্তী প্রশ্নটা আছে কি? পরবর্তী প্রশ্ন আছে 2024 সালের 21 পদক বিজয়ীদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার পেয়েছেন কে? চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার কে পেয়েছেন? লেখে নাও তোমরা, দ্রুত একটু লিখে নাও, এই প্রশ্নটা একটু আসতে পারে কিন্তু। লিখবা ডক্টর কামরুল হাসান, অর্থাৎ ডক্টর কামরুল ইসলাম। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছেন কে? ডক্টর কামরুল ইসলাম। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছেন কে? ডক্টর কামরুল ইসলাম। আচ্ছা, তাহলে এটি একটু মাথায় রাখবা। তারপরে 5 নম্বর প্রশ্ন, 2024 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? অর্থাৎ শুধু পুরস্কার পেয়েছেন কারা? 2024 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কারা? এএসএম আব্দুর রব, শফিউল আলম প্রধান, খ নম্বর ডক্টর মোহাম্মদ হানিফ, উপরের মানে সবাই, অর্থাৎ উপরোক্ত সবাই। বলো তো দেখি 5 নম্বরে 2024 সালের স্বাধীনতা পুরস্কার, এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি উত্তর দিবা জানো? এরকম জানো, শোনো, তোমাদের এখন চট্টগ্রামের জন্য কি কি প্রশ্ন করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। চট্টগ্রামের জন্য আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা মাথায় রাখবা। এখন এই যে একাডেমি পুরস্কার, অর্থাৎ বাংলা একাডেমি পুরস্কার পড়তে হবে। বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার পড়তে হবে। স্বাধীনতা পুরস্কার, কি করতে হবে? স্বাধীনতা পুরস্কার, পুরো স্বাধীনতা পুরস্কার। তারপরে পড়তে হবে কি ভাইয়া? তারপর পড়তে হবে 21 পদক, 21 পদক, 21 পদক, 21 পদক। এইগুলো একটু আমাদের করতে হবে, মাস্ট করতেই হবে চট্টগ্রাম পরীক্ষার আগে। সেজন্য আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি। এখানে তো সবগুলো প্রশ্ন দেওয়া সম্ভব হয় না, সেজন্য যতগুলো দরকার আমি সেগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এটি একটু মাথায় রাখবা। আর 2024 সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এখানে এএসএম আব্দুর রব, শফিউল আলম প্রধান, ডক্টর মোহাম্মদ হানিফ, এরা উপরোক্ত সবাই 2024 সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, তারপর পরবর্তী আরেকটা তোমাদের তথ্য দেই
এই কথাটা একটু মাথায় রাখবেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে কি বলা হয়? ডক্টর জাফরুল্লাহ, ডক্টর এই যে জাফরুল্লাহ, এই জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে বলা হয় গরিবের ডাক্তার। গরিবের ডাক্তার বলা হয় কাকে? যদি প্রশ্ন আসে গরিবের ডাক্তার বলা হয় কাকে, তাহলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে। এটা একটু মাথায় রেখে দিবা, গরিবের ডাক্তার বলা হয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। দেখি এটা তো সবারই পারার কথা, দেখি আমাকে একটু দ্রুত জানাও তো। বলছেন জাতীয় নাগরিক পার্টির, জাতীয় ন্যাশনাল মানে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ককে সামান্তা শারমিন, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, আক্তার হোসেন। এই যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর আহ্বায়ককে। 6 নম্বর প্রশ্নটা বলো দেখি সবাই। দ্রুত আমাকে একটু সবাই একটু জানাও যে 6 নম্বর প্রশ্ন কি উত্তর হবে। সবাই একটু বলো দেখি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ছিল নাহিদ ইসলাম, এটুকু মাথায় রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ছিল নাহিদ ইসলাম। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি ছাত্র শাখার নাম কি? প্রশ্ন আসতে পারে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ছাত্র শাখার নাম কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী। এই একটা 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর স্লোগান কি? জয় বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, সমাজতন্ত্রের পথে। বলো দেখি 7 এবং 8 নম্বর প্রশ্ন। 7 এবং 8 নম্বর প্রশ্ন একটু দ্রুত সবাই বলো দেখি কি উত্তর হবে। আচ্ছা, 7 নম্বরে বলেছে 7 নম্বরের 1। আচ্ছা, 7 নম্বরের 1 দেখতে পাচ্ছি যে সবাই উত্তর করেছো 7 এর 1। আচ্ছা, তারপরে সব বলো দেখি সবাই দ্রুত একটু বলো। আচ্ছা, তাহলে মাথায় রাখবা বাংলাদেশ নাগরিক জাতীয় নাগরিক পার্টির ছাত্র শাখার নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর জাতীয় নাগরিক পার্টির এনসিপির স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব মানেই বলতে বোঝায়, ইনকিলাব মানেই সংগ্রাম, ইনকিলাব মানেই আন্দোলন, ইনকিলাব মানেই অভ্যুত্থান। এটা মাথায় রাখবা, জাতীয় নাগরিক পার্টির এনসিপির স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। এটুকু মাথায় রাখবা, ইনকিলাব জিন্দাবাদ। তাহলে ইনকিলাব জিন্দাবাদ এটা হচ্ছে স্লোগান। এগুলো প্রশ্ন আসলে যেন ভুল না হয়। তারপরে 9 নম্বর প্রশ্নটা দেখো। 9 নম্বর প্রশ্ন, জাতীয় নাগরিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় নাগরিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1 জুলাই, 28 জুলাই, 28 ফেব্রুয়ারি, 27 জুলাই, মানে 17 জুলাই। বলো দেখি জাতীয় নাগরিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয় কত আমরা জানি 28 ফেব্রুয়ারি। মোট 151 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় 28 ফেব্রুয়ারি 2025 সালে। 28 ফেব্রুয়ারি 2025 সালে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, তারপরে 10 নম্বর প্রশ্ন, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? আমরা জানি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিও, জাপান। কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও, জাপান।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? টোকিও, জাপান। আচ্ছা, তারপরে আমরা এটা তো দলতে জানি, এটা তো দেখার। এরপর আমরা তো সবগুলো বলে দিয়েছি যে জাতীয় নাগরিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 28 ফেব্রুয়ারি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও, জাপান। আর শান্তিরক্ষা বিশ্ববিদ্যালয় বলা হয় হচ্ছে কোস্টারিকায়। আচ্ছা, তারপরে পরবর্তীতে আমরা যেটাতে চলে আসব, মাথায় রাখবো 25টা তোমাদের চান্স পাওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে আসি, রুশ ইউক্রেন যুদ্ধে সমর্থন করেনি যে দেশ? বলো দেখি। এই যে আমাদের যে কিছুদিন আগে যুদ্ধ হয়ে গেছে রুশ এবং ইউক্রেন, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যে হয়ে গেল, এই যুদ্ধে কোন দেশ সমর্থন করেনি? বেলারুশ, হাঙ্গেরি, চীন, উত্তর কোরিয়া। বলো তো দেখি, রুশ ইউক্রেন যুদ্ধে সমর্থন করেনি কোন দেশ? 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 রুশ ইউক্রেন যুদ্ধে সমর্থন করেনি যে দেশ? বলো দেখি। বেলারুশ, চীন, উত্তর কোরিয়া এবং হাঙ্গেরি। আচ্ছা, এখন দেখো তো সমস্যার সমাধান হয়েছে কিনা। মাঝে মাঝেই দেখা যায় একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এখন আশা করছি যে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন দেখো তো, এখন সবাই একটু এখন দেখো তো ভাইয়া, যে এখন দেখা যায় কিনা। এখন দেখা যাওয়ার কথা সম্ভবত, এখন দেখতে পাবা। রুশ ইউক্রেন যুদ্ধে সমর্থন করেনি যে দেশ? আমরা জানি রুশ ইউক্রেন যুদ্ধে সমর্থন করেনি হাঙ্গেরি। আমরা জানি রুশ ইউক্রেন যুদ্ধে সমর্থন করেনি হাঙ্গেরি। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্নটা তোমরা বলো তো, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি বলতে পরিচিত কোন পার্টিকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড পার্টিকে ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টি নাকি হচ্ছে রিপাবলিক? রিপাবলিক, বলো তো। রিপাবলিক। গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কি? গ্রিন পার্টি, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিক পার্টি বা অন্য পার্টি? 12 নাম্বারটা বলো, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত, গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত হচ্ছে রিপাবলিক পার্টি। রিপাবলিক পার্টির হচ্ছে প্রতীক, রিপাবলিক পার্টির হচ্ছে প্রতীক কি ভাইয়া? রিপাবলিক পার্টির প্রতীক হচ্ছে হাতি। রিপাবলিক পার্টির প্রতীক কি? হাতি। আর ডেমোক্রেটিক পার্টির প্রতীক কি ভাইয়া? প্রতীক হচ্ছে গাধা। কি ভাইয়া? গাধা। মনে রাখবা, রিপাবলিক শব্দে লিখতে ঋষিকারে লি দিতে হয়, হাতি শব্দে লিখতে ঋষিকার দিতে হয়, যেন পরীক্ষার হলে ভুল না যায়, সেজন্য টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে মাথায় রাখবা 12 নম্বর, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টির নাম রিপাবলিক পার্টি। তারপর 13 নম্বর প্রশ্ন, বলো 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতজন? হ্যাঁ, এই তো রিপাবলিক পার্টি, রাসেল মিয়া বলেছেন হচ্ছে রিপাবলিক পার্টি। আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা সদস্য আছে হচ্ছে 4 জন, নারী আছে হচ্ছে 4 জন। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? ওবায়দুল্লাহ হাসান, হাসান ফয়জুল সিদ্দিক, সৈয়দ মাহমুদুল হোসেন, সৈয়দ রিফাত আহমেদ। আমরা জানি বাংলাদেশের বর্তমান 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, সৈয়দ রিফাত আহমেদ। আমার যে প্রত্যাশা মডেল টেস্ট বই আছে সেটাতে মাথায় রাখবা, সেই প্রত্যাশা মডেল টেস্ট বইয়ের যে 13 পেজ আছে, 13 পেজটা সুন্দর করে পড়ে যাবা, ইনশাআল্লাহ ওর মধ্যে থেকে কমন পাবা। আচ্ছা, তারপরে আমির রাষ্ট্র, অর্থাৎ আমির রাষ্ট্র উক্তিটি কার? আমরা জানি আমির রাষ্ট্র ফ্রান্সের চতুর্দশ লুইয়ের। আমির রাষ্ট্র কথাটি বলেছিলেন ফ্রান্সের চতুর্দশ লুই বলেছিলেন, চতুর্দশ লুই। আর বাংলায় আমির রাষ্ট্র কথাটা বলেছিলেন কে? আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, 17 নাম্বার প্রশ্নটা দেখি, সবাই একটু দ্রুত উত্তর করো দেখি, 16 এবং 17 নাম্বার প্রশ্ন।
সবাই বলো দেখি, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম? 16 নাম্বার প্রশ্ন, বলো। পাওন, পাঙ্গুয়া, বম, খুমি। আর 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল? 8, 9, 10, 11। 16 এবং 17 নাম্বার প্রশ্নটার উত্তর দাও দ্রুত দেখি। তোমরা উত্তর না দিলে কিন্তু আমি আর বেশি সময় ক্লাস নিব না। বেশি যদি অ্যাক্টিভ তোমরা যদি অ্যাক্টিভ না হও তাহলে কিন্তু আমি এখানেই রেখে দিয়ে দিব। আমরা জানি বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মুসলিম। মাথায় রাখবা, বাংলাদেশের মুসলিম হচ্ছে পাওন। মুসলিম হচ্ছে পাওন ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরা হচ্ছে মুসলিম। এরা থাকে কোথায়? এরা থাকে হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার। কোথায় থাকে ভাইয়া? এরা থাকে হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার। এছাড়া বিশ্বের আর যেগুলো হচ্ছে মুসলিম উপজাতি আছে, বিশ্বের আর যেগুলো হচ্ছে মুসলিম উপজাতি, তার মধ্যে মনে রাখবা হচ্ছে বলা হয় চীনের উইগুর। চীনের হচ্ছে উইগুর উপজাতি। চীনের উইগুর উপজাতি। আরবের বেদুইন, আরবের হচ্ছে বেদুইন, আরবের বেদিউন। আফগানিস্তানের হচ্ছে পশতুন, পশতুন। এইগুলো মাথায় রাখবে, এরা হচ্ছে মুসলিম উপজাতি। এরা কি ভাইয়া? এরা হচ্ছে মুসলিম উপজাতি। আর 17 নাম্বার, 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী ছিল কত নম্বর? নৌবাহিনী সেক্টর ছিল 10 নম্বর। সেক্টরকে নৌ সেক্টর বলা হয়। নৌ সেক্টর বা নৌবাহিনী সেক্টর বলা হয়। আর 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি ডুবোজাহাজ, অর্থাৎ একটি হচ্ছে ডুবোজান। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটা কি আছে ভাইয়া? 19 নম্বর প্রশ্ন আছে যে মুসলিম বিশ্বের প্রথম নারী, দুইবার নারী আসছে, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া, বেনজির ভুট্টো, মেঘবতী সুকর্ণপুত্রী, শিরিন ইবাদি। থাকো, আর ক্লাস নিব না। তোমরা রেসপন্স করছো না, আমি